সুপ্রিয় শ্রোতা, আমি বসন্ত রাজকুমারী এবং আরেফিনের পক্ষ থেকে আপনাকে আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি একটি ভৌতিক গল্প। গল্পটির লেখক মণিলাল গঙ্গোপাধ্যায়। গল্পটির নাম কঙ্কালের টঙ্কার। শুরু করছি মণিলাল গঙ্গোপাধ্যায়ের ভাষায় কঙ্কালের টঙ্কার গল্পটি। ছেলেবেলায় আমি কবিতা লিখতুম। আমার আত্মীয়রা আমায় তিরস্কার করতেন, বন্ধুরা ঠাট্টা করতেন, মাস্টারমশাই প্রহার দিতেন এবং কাগজের সম্পাদকেরা না ছেপে তা ফেরত দিতেন। কিন্তু বলে রাখি, একদিন সমূহ বিপদ থেকে যে আমার প্রাণ রক্ষা হয়েছিল, সে শুধু আমার ওই কবিতা শক্তির জোরে। তোমরা আশ্চর্য হচ্ছ, কবিতা আমার প্রাণ রক্ষা করলে কেমন করে? সত্যি বলছি, সেদিন কারো সাধ্য ছিল না যে মরণাপন্ন আমাকে রক্ষা করে। ভাগ্যিস কবিতা লিখতে শিখেছিলুম, তাই বেঁচে গেলুম। নইলে লোকের অত্যাচারে কবিতা লক্ষ্মীকে বাল্য বয়সে বিদায় দিলে সেদিন আমার যে কি অবস্থা হতো তা আমি নিজেই জানি না। গল্পটা তাহলে খুলেই বলি। নানা স্থান ঘুরে আমি যাচ্ছিলুম জয়পুর থেকে দিল্লি। টাইম টেবিল খুলে দেখলুম, টানা দিল্লি যেতে হলে রাত্রের গাড়িতেই সুবিধে। কিন্তু সে ট্রেন অনেক রাত্রে ছাড়ে, প্রায় দুটো। একে জয়পুরের মতো জায়গা, তাই মাঘ মাসের শীত, তার উপর রাত্রি দুটো। এই ত্রহ স্পর্শ ঘাড়ে নিয়ে যাত্রা করতে আতঙ্কে আমার বুক কাঁপতে লাগলো। কিন্তু উপায় কি? আমি স্টেশন মাস্টারকে বললুম, কি উপায় করা যায় বলুন দেখি। এই দারুণ শীতে ভোর রাত্রে বিছানা ছেড়ে ট্রেন ধরবার কথা মনে করতেই তো আমার কম্প দিয়ে জ্বর আসছে। স্টেশন মাস্টার জিজ্ঞেস করলেন, আপনি কি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার? তখন বড়দিনের ছুটিতে রেল কোম্পানিতে আধা ভাড়ার সর্বত্র যাতায়াতের ব্যবস্থা করায় আমি সস্তায় বড় মানুষই করছিলুম। বুক ফুলিয়ে বললুম, হ্যাঁ, আমার ফার্স্ট ক্লাসের টিকিট। স্টেশন মাস্টার বললেন, প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য খুব একটা ভালো ব্যবস্থা আছে। আমি বললাম, কি? তিনি বললেন, আপনি এক কাজ করবেন, সন্ধ্যা 8টার মধ্যে খেয়ে দিয়ে স্টেশনে আসবেন। আপনার জন্য একখানা ফার্স্ট ক্লাস গাড়ি ওই সাইডিং এ কেটে রেখে দেবো। আপনি তাতেই বিছানা পেতে শুয়ে পড়বেন লেপ মুড়ি দিয়ে। তারপর রাতে যখন মেল আসবে তাতেই আপনার গাড়ি লাগিয়ে দেবো। আপনি দিব্যি ঘুমোতে ঘুমোতে দিল্লি গিয়ে পৌঁছবেন। আমি বললুম, বাহ, এ তো বেশ। স্টেশন মাস্টার বললেন, হ্যাঁ, শীতের রাত্রে গাড়ি ধরবার অসুবিধা বলেই কোম্পানি বড়লোক যাত্রীদের জন্য এই ব্যবস্থা করেছেন। আমি বললুম, খুব ভালো ব্যবস্থা। আমি 8টার মধ্যেই আসবো। আপনি গাড়ি ঠিক করে রাখবেন। তিনি বললেন, গাড়ি ঠিক থাকবে, কিন্তু আপনি দেরি করবেন না। 8টার পর আর ট্রেন নেই বলে আমরা 8টার সময় স্টেশন বন্ধ করে চলে যাই। আমি বললাম, 8টার মধ্যেই আসবো। বলে আমি চলে গেলুম। তারপর সন্ধ্যাবেলা আহারাদি সেরে পায়ে 3 জোড়া ডবল মোজা, গায়ে দুটো গরম গেঞ্জির উপর একটা মোটা ফানেলের কামিজ, তার উপর সোয়েটার, তার উপর তুলো ভরা মেরোজাই, তার উপর ওয়েস্ট কোট, কোট, ওভারকোট এবং সর্বোপরি একটা মোটা বালাপোষ মুড়ি দিয়ে মাথাটাকে কান চাপা টুপি ও পশমের গলাবদ্ধ দিয়ে এঁটে কাঁপতে কাঁপতে ঠিক 8টার সময় স্টেশনে এসে হাজির হলো। আমার মস্ত বড় তোরঙ্গটা দুজন কুলি এসে ধরাধরি করে নামাতে গিয়ে একজন ফিক করে একটু হেসে ছেড়ে দিল। আমি বললুম, কেয়া হলো রে? সে বললে, বাবুজির তোরঙ্গ দেখছি ফাঁকা। যা দুই একঠো ধুতি উঠতি আছে সেগুলি গায়ে জড়িয়ে নিয়ে বাক্সটি আমাদের বকশিস দিয়ে চলে যান বাবু। আপনার কুলি ভাড়া, রেল মাসুল অনেক বেঁচে যাবে। আমি বললুম, যা যা, তুমকো আর ইয়ে করতে হবে না। বলেই আমি হন হন করে স্টেশন মাস্টারের ঘরের দিকে চলে গেলুম। স্টেশন মাস্টার আমাকে দেখেই বললেন, গুড ইভিনিং বাবু। আপনার ভাগ্য ভালো, আজ আর কোনো প্যাসেঞ্জার নেই। সমস্ত গাড়িটাই আপনার একটার। চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। বলে তিনি আমাকে নিয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে 5-6টা রেল লাইন টপকে অনেক দূরে চলে এসে একটা ফাঁকা মাঠের ধারে দাঁড় করালেন। সামনে দেখলুম একখানা ধোঁয়াটে রঙের গাড়ি কাটা পড়ে রয়েছে, ঠিক যেন একটা কন্ধ কাটা অন্ধকারের আড়ালে পা লুকিয়ে দাঁড়িয়ে আছে। মাস্টারবাবু গাড়িটার চাবি খুলে দিয়ে বললেন, নিন, উঠে পড়ুন, বিছানা পেতে শুয়ে পড়ুন। তাড়াতাড়ি তার হাত বাতিটা তুলে নিয়ে গুড নাইট বলে ছুট দিলেন। অন্ধকারে তাকে আর দেখতে পেলুম না। রেল লাইনের কোয়াগুলোর উপর তার জুতোর খসখস শব্দ কেবল শুনতে লাগলুম। ছ্যাৎ করে আমার মনে হলো, তাই তো, মাস্টারবাবু এমন করে পালালেন কেন? ইতোমধ্যে দেখি কুলি দুটো আমার তোরঙ্গ বিছানাটা গাড়ির মধ্যে তুলে দিয়ে বলছে, বাবুজি পয়সা। আমি তাদের হাতে পয়সা দিতেই তারাও ছুট দিল স্টেশনের দিকে। ব্যাপার কি? আমি হতভম্বের মতো দাঁড়িয়ে ভাবছি। দেখি
দুটো কয়লা মাখা কালো ভূত রেল লাইনের বাঁধের নিচ থেকে উঠে অন্ধকারের মধ্যে কেবল চারটে সাদা চোখ দিয়ে আমায় দেখতে দেখতে স্টেশনের দিকে চলে গেল। তাদের পেছনে একটা কুকুর লেজ তুলে দৌড় দিল। তারপরেই সব একেবারে নিস্তব্ধ, একেবারে অন্ধকার। অমাবস্যার রাত্রি, চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে। সেই অন্ধকারে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি এদিক ওদিক চারিদিক দেখতে লাগলুম। আশেপাশে কেউ নেই, দূরে কেবল গাছগুলো অসাড় হয়ে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। গায়ের ভিতর কেমন ছমছম করতে লাগলো। আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে গিয়ে উঠলুম। গাড়ির ভিতরের একেবারে অন্ধকারে ঠাসা। তাড়াতাড়ি দেওয়াল হাতড়ে বিজলিবাতির চাবি টিপলুম। খুট করে শব্দ হলো। আলো জ্বলল না। সর্বনাশ, আলো নেই নাকি? আলোর সুইচ নিয়ে অনেক নাড়ানাড়ি করলাম, কোনোই ফল হলো না। যেমন অন্ধকার তেমনি। পকেট খুঁজলুম, দেয়াশলাই নেই। কেমন করেই বা থাকবে? তরঙ্গের মধ্যে একটা দেয়াশলাই আছে। চাবি খুঁজতে লাগলুম। পইতেতে চাবি বাঁধা ছিল। পালাপোশ, ওভারকোট, কোট, ওয়েস্টকোট, সোয়েটার, গেঞ্জির গোলক ধাঁধার মধ্যে কোথায় যে পইতা গোছাটা হারালো, কিছুতেই খুঁজে পেলুম না। বামুনের ছেলে, বিপদ আপদে বিদেশ বিভুঁইয়ে পইতাই সহায়, সেটাও শেষে খোয়ালুম। সেই অন্ধকারে আমার যেন হাঁপ ধরতে লাগলো। অন্ধকার যে জাঁতাকলের মতো মানুষের বুককে এমন করে পিষতে থাকে এ আমি জানতুম না। আমি গাড়ির মধ্যে এদিক ওদিক করে ছটফট করতে লাগলুম। কানে কাদের সব ফিস ফিস কথা এসে লাগলো। কোথায় একটু আলো পাই? আমি ছুটে গাড়ি থেকে বেরিয়ে রেল লাইন থেকে দুটো পাথর তুলে ঠক ঠক করে সজোরে ঠুকতে লাগলুম, যদি একটু আলোর ফিনকি পাই। কিন্তু হায় অদৃষ্ট! আলোর বদলে পাথরের কুচির ফিনকি এসে আমার চোখ দুটোকে ঝনঝনিয়ে দিল। আমি দুহাতে চোখ রগড়াতে রগড়াতে স্টেশনের দিকে ছুট দিলুম, যেমন করে পারি যেখান থেকে একটা আলো নিয়ে আসবো। স্টেশন মাস্টারটা কি পাজি! এই অন্ধকারে মাঠের মধ্যে আমায় একা ফেলে একটা আলো দিল না। বললে কিনা দিব্যি ঘুমাতে ঘুমাতে যাবেন। পাজি কোথাকার! আমি ছুটতে ছুটতে একেবারে স্টেশনের কাছে এসে হাঁপ নিয়ে দাঁড়ালুম। প্ল্যাটফর্মের কিনারায় যে একটা বাগ খেজুর গাছ ছিল, ঠিক তার সামনে এসে দাঁড়ালুম। তখন দেখি অত বড় গাড়িখানা নিয়ে কে উধাও হয়ে গেছে। গাড়ির চিহ্ন মাত্র নেই সেখানে। কি সর্বনাশ! আবার ভালো করে চারিদিকে চেয়ে দেখলুম। স্টেশনও নেই, গাড়িও নেই। কি করি? একবার মনে হলো যাই, আর একবার গিয়ে ভালো করে স্টেশনটা খুঁজে দেখি। কিন্তু স্টেশনের দিকটার সেই খাঁখা মূর্তি মনে হয়ে আমার বুকটা ছ্যাদ করে উঠল। ছেলেবেলায় গল্পে শুনতুম দ্বৈতদানবরা রাতারাতি বড় বড় বাড়ি উড়িয়ে নিয়ে গিয়ে আবার সকালে সেখানকার বাড়ি রেখে চলে যায়। এ কি তাই হলো নাকি? মনে তো বিশ্বাস হয় না, কিন্তু চোখে তো দেখছি তাই। হঠাৎ বুকটা কেঁপে মনে হলো, এমন করে রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা তো ঠিক না। আচমকা একখানা গাড়ি এসে চাপা দিয়ে যেতে পারে। যেই এই কথা মনে হয় তাড়াতাড়ি লাইন থেকে সরে অন্যদিকে ছুটে গেলুম। কিন্তু যেদিকে যাই সেদিকেই রেলের লাইন, সামনে পেছনে ডানে বাঁয়ে যেদিকে ছুটি সেই দিকেই দেখি রেলের লাইনের লোহার জাল দিয়ে আমায় ঘিরে ফেলেছে। পালাবার উপায় আর নেই। আমার এই ছোটাছুটি দেখে অন্ধকার থেকে কারা যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল। আমি চমকে উঠে থেমে দাঁড়াতেই তাল সামলাতে না পেরে একেবারে বাঁধের উপর গড়াতে গড়াতে নিচে এক গাছতলায় এসে পড়লুম। মনে হলো প্রাণটা যেন বাঁচল। ট্রেন চাপা পড়বার আর ভয় নেই। গাছের গায়ে ঠেস দিয়ে চুপ করে বসে রইলুম। মনে হতে লাগলো কতক্ষণে রাত্রিটা কাটবে, কিন্তু রাত্রির যেন আর শেষ নেই। বসে বসে দেখতে লাগলুম নিস্তব্ধ রাত্রি ঝিমঝিম করতে করতে আরো নিঝুম চিড়ে ডানার মতো আনা কালো কুৎসিত কম্বল আস্তে আস্তে টেনে মুড়ে নিচ্ছে। পৃথিবীর গা থেকে একে একে সব জিনিস যেন মুছে যাচ্ছে। দেখতে দেখতে আমি শুদ্ধ যেন মুছে আসতে লাগলুম। কালো জুতা মোজা পরা আমার লম্বা পা দুখানা একটু একটু করে মুছে গেল। কালো ওভারকোট ও নীল বালাপোষ মোড়া গা তাও আস্তে আস্তে মুছতে লাগলো। যখন প্রায় কোমর অবধি মুছে গেছে, আমি আর সে দৃশ্য দেখতে পারলুম না। তাড়াতাড়ি চোখ বুজে ফেললুম। চোখ বুজে মনে হতে লাগলো আমি আছি কি নেই, আছি কি নেই। আছে আছে, এইখানে আছে বলে কানের কাছে কে একজন চিৎকার করে উঠল।
আমি চোখ চেয়ে দেখি মানুষের দেহের মেদ মাংস ছাড়িয়ে নিলে যেমন হয় তেমনি তোর একটা কঙ্কাল তার কাঠির মতো সরু সরু লম্বা আঙুল নেড়ে ইশারা করে কাকে ডাকছে। দেখতে দেখতে ঠিক তারই জুড়ি আর একটা কঙ্কাল লাফাতে লাফাতে তার পাশে এসে দাঁড়ালো। তারপর আর একটা। সে হেসে বললে, ও প্রমাণ তোমাদের পুলিশের কাছে চলে, এখানে আমাদের কাছে চলে না। দ্বিতীয় কঙ্কালটা আস্তে আস্তে সরে আমার খুব কাছে এসে ঘাড় হিট করে আমায় দেখতে লাগলো। তার চোখের উপর চোখ পড়তে দেখলুম না আছে পাতা, না আছে তারা, শুধু দুটো গোল গোল গহ্বর কালো কটকট করছে। সে আমাকে বেশ নিরীক্ষণ করে দেখে জিজ্ঞেস করলো, এই নাকি সে? প্রথম কঙ্কালটা বললে, বেশ বেমালুম লুকিয়েছ তো, একেবারে চেনবার জো নেই। শেষ কঙ্কালটা ছুটে এসে বললে, কই দেখি, বলে তার হাড় বার করা আঙুলগুলো দিয়ে টিপে টিপে আমায় দেখতে লাগলো। ও আর দেখছিস কি, ও সেই। আমার চোখে কি ধুলো দেবার জো আছে? হাজারই লুকোক না। বলে প্রথম কঙ্কালটা এতখানি হাঁ করে বিরাট শব্দে হেসে উঠল। মুখের ভিতর থেকে তার সেই সাদা সাদা দাঁতগুলো বেরিয়ে অন্ধকারকে যেন কামড়ে ধরল। শেষ কঙ্কালটা বললে, তবু একটু পরখ করতে হবে না, ওদিকে লগ্ন বয়ে যায়। বলে সে আমার শিয়রের কাছে এসে দাঁড়ালো। আমি ভাবলুম, ব্যাস, এইবার আমার শেষ। দেখতে দেখতে বাকি দুটো কঙ্কাল এগিয়ে এসে আমার পা দুখানা ধরলে, প্রথমটা মাথার দিকটা ধরলে, তারপর তিনজনে মাটি থেকে চ্যাং দোলা করে আমায় তুলে ফেললে। আমি তাড়াতাড়ি দুহাত দিয়ে গাছের গুঁড়িটা চেপে ধরে বললুম, কোথায় নিয়ে যান মশাই? তারা বললে, বিয়ে দিতে। আমি চমকে উঠলুম, বিয়ে দিতে কি মশাই, এই বুড়ো বয়সে? একজন বললে, বুড়ো বড়ি পছন্দ করি। আমি বললুম, মশাই, আমার চেয়ে ঢের বুড়ো আছে, তাদের কাউকে নিয়ে যান না, আমায় কেন মিছিমিছি কষ্ট দিচ্ছেন? প্রথম কঙ্কালটা চেঁচিয়ে উঠে বলে উঠল, তুমি ভেবেছ পালিয়ে এসে লুকিয়ে থাকলে রেহাই পাবে? তোমাকে আমরা জোর করে নিয়ে গিয়ে বিয়ে দেব। আমি বললুম, আমি তো মশাই পালিয়ে এসে লুকিয়ে নেই। সেই ছেলেবেলায় একবার পালিয়েছিলুম বটে, তারপর তো জেঠামশাই পুলিশ দিয়ে ট্রেন থেকে ধরে নিয়ে গিয়ে আমায় বিয়ে দিয়ে দেন। সে বললে, আমরাও পুলিশ এনেছি, ধরে নিয়ে গিয়ে তোমার বিয়ে দিয়ে দেবো। আমি কাচুমাচু হয়ে বললুম, কিন্তু আমি তো আর বিয়ে করতে পারবো না। পারবে না কি? বিয়ে তোমায় করতেই হবে, এমনকি তোমার গো। বলে সেই পয়লা নম্বর কঙ্কালটা ভীষণ গর্জন করে উঠল। আমি বললুম, রাগ করেন কেন মশাই, আমি ছাড়া কি আর পাত্র নেই? কত ছেলে হয়তো খুশি হয়ে বিয়ে করবে। সে বললে, এত রাত্রে এখন ভালো পাত্র পাই কোথায়? যার তার হাতে তো মেয়ে দেওয়া যায় না। চলো, লগ্ন বয়ে যায়। আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, তাহলে নিতান্তই কি আমাকে বিয়ে করতে হবে? শেষ কঙ্কালটা আমার কাছে আস্তে আস্তে এগিয়ে এসে নরম সুরে বললে, দুঃখ করছিস কেন ভাই ক্যাংলা? আমি তড়াক করে উঠে বললুম, ক্যাংলা কি মশাই? আমি তো ক্যাংলা নই, আমি শ্রীধাম চন্দ্র চক্রবর্তী। আমার পিতার নাম মধুসূদন চক্রবর্তী। প্রথম কঙ্কালটা হো হো করে হেসে বললে, রাধে মাধব, রাধে মাধব। আমি বললুম, সে কি মশাই? সে বলল, এই এত রাত্রে এই শ্মশানের ধারে একটা জ্যান্ত শিয়াল কুকুর থাকে না, আর মাধব চক্রবর্তী আছে? তুই এতই বোকা পেলি আমাদের। আমি বললুম, এই তো আমি রয়েছি। সে বললে, আরে ভাই, মাধব চক্রবর্তীর শূন্য দেহের মধ্যে সেদিয়ে আছিস, সে কি আমি টের পাইনি ভেবেছিস? আমি বললুম, এসব কি হেয়ালি বকছেন মশাই? মাধব চক্রবর্তীর দেহের মধ্যে যদি ক্যাংলা এলো, তো মাধব চক্রবর্তী গেল কোথা? সে বললে, আরে ভাই, বামুনের ছেলে, সে বৈকুণ্ঠে গেছে। আমি বললুম, সে না মরেই বৈকুণ্ঠে গেল? সে বললে, মরেছে না তো কি? আমি বললুম, মরেছে কিরকম? সে মরে গেল আর টের পায়নি কি? কথাটা শুনে বো করে আমার মাথাটা ঘুরে গেল। আমার অজান্তে আমি মরে গেলুম নাকি, অ্যাঁ? সেই যে দেখলুম পৃথিবীর গা থেকে এক একে সব মুছে আসছে, সেই কি আমার মৃত্যু নাকি? কিন্তু আমি তো দাঁড়িয়ে রয়েছি, তা বটে, কিন্তু তবু কেমন সন্দেহ হতে লাগলো। হয়তো এ আমি নই, এ আর কার আত্মার শূন্য শরীর দখল করেছে। নইলে এই কঙ্কালগুলোর সঙ্গে এতক্ষণ কথা কইতে পারতুম। জ্যান্ত মানুষ কি কখনো তা পারে? কিন্তু মরে গেলুম কেমন করে? আমার তো রোগ হয়নি, হয়তো ওই বাঁধের উপর থেকে গড়িয়ে পড়ার সময় পাথরে মাথা লেগে অকাল মৃত্যু হয়েছে, আমি টের পাইনি।
ভাবতে ভাবতে আমার মাথা গুলিয়ে যেতে লাগলো। কেমন মনে হতে লাগলো, না, আমি মাধব চক্রবর্তী নই। এবং ঠিকই বলেছে, কাঙালিচরণের আত্মা আমার শূন্য দেহের মধ্যে এসে আসন পেতে বসেছে। তাই তো আমার দেহের ভ্রম হচ্ছে, মাধব চক্রবর্তীর জের বুঝি এখনো চলছে। কিন্তু কাঙালিচরণ লোকটাকে, আমি যদি কাঙালিচরণই হব, তবে আমি আমাকে চিনতে পারছি না কেন? এরা তো চিনতে পেরেছে। প্রথম কঙ্কালটা বলে উঠল, কি হে ক্যাংলা, কি ভাবছো? বিয়ে করবার মতি স্থির হলো? আমি বললাম, আচ্ছা মশাই, আমি কি সত্যি কালীচরণ? সে খানিক আমার মুখের দিকে অবাক হয়েছে, বলল, সে কি রে ক্যাংলা, তুই নিজেকে নিজে চিনতে পারছিস না? আমি বললাম, না। সে বললে, সর্বনাশ হয়েছে, তুই আমাদেরও চিনতে পারছিস না? আমি বললাম, একটুও না। সে বললে, তোর মনে পড়ছে না, আজ এই অমাবস্যার দিনে ঘুটঘুটে লগ্নে তোর বিয়ে বাগেশ্বরীর সঙ্গে? আমি বললুম, কই, আমার তো কোনো বিয়ের কথা হয়নি। সে বললে, সে কি রে, তোর গায়ে গোবর পর্যন্ত হয়ে গেছে, মনে পড়ছে না? আমি বললুম, গায়ে গোবর কাকে বলে? সে বললে, তুই অবাক করলি, তোর কিছু মনে পড়ছে না? গায়ে গোবরের দিন ভোর রাত্রে তাল পুকুরে তুই মাছ মারতে যাচ্ছিলি তত্ত্ব পাঠাবার জন্য। তাল গাছের মাথায় বসে পা ঝুলিয়ে বাগেশ্বরী বরপরের কড়ি বাজছিল। তুই বাগেশ্বরীকে দেখতে পাসনি, সেও তোকে দেখতে পায়নি। তারপর তুই যেমন ঠিক তাল গাছের তলাটিতে এসেছিস, তখনই বাগেশ্বরীর পা দুটো দুলতে দুলতে তোর কপালে এসে ঠক করে লেগে গেল। বাগেশ্বরী তো লজ্জায় 7 হাত জিভ কেটে মাথায় ঘুমটা টেনে দৌড়। আর তুই বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটে এসে বললি, ও মেয়েকে আমি বিয়ে করব না। কেন রে, কেন, কি হয়েছে তোর? তুই বললি, ওর পা আমার কপালে ঠেকেছে। তাতে হয়েছে কি? তুই বললি, হয়েছে আমার মাথার মুন্ডু। বলে তুই কপাল চাপড়াতে লাগলি। এইসব তোর মনে পড়ছে না? আমি বললুম, মনে পড়ছে, এরকম একটা গল্প যেন কোথায় শুনেছিলুম। তারপর কি হলো? সে বললে, সর্বনাশ করলি, তারপরও তোর মনে পড়ছে না? তারপর তো গুরু ঠাকুর এলেন, এসে বিধান দিলেন যে বাগেশ্বরীর পা তোর মাথায় একবার ঠেকেছে, তুই সাত একে 700 বার তোর পা দিয়ে তোর মাথাটি থেতলে দে, তাহলেই সব দোষ খুন্ডে যাবে। তুই বললি, ওরে বাপরে, বাগেশ্বরীর মাথায় লাথি মারা, সে আমি পারবো না। বলে তুই ছুট দিলি। আমি বললুম, তারপর? সে বলল, তারপর আজ বিয়ের সময় তোকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে এই শ্মশান ঘাটে এসে দেখি তুই এই মাধব চক্রবর্তীর মরাটাকে দখল পাইয়ে বসে আছিস। হারে, এই মাধব চক্রবর্তীকে যারা পোড়াতে এসেছিল তারা গেল কোথায়? তোকে ভয় পালিয়ে গেছে নাকি তারা সব? আমি বললুম, মাধব চক্রবর্তীকে আবার পোড়াতে আসবে কারা? আমি তো তোমার কথা আর কিছুই বুঝতে পারছি না। সে বললে, তোর কিছুই মনে পড়ছে না? তুই সত্যি বলছিস না মশকরা করছিস? আমি বললুম, তোমার দিব্যি আমি সত্যি বলছি। সে বললে, তবে সর্বনাশ হয়েছে, তোকে মানুষে পেয়েছে। আমি বললুম, মানুষে পেয়েছে কি গো? সে বললে, জানিস না বুঝি, আমরা যেমন মানুষের ঘাড়ে চাপি, মানুষও তেমনি আমাদের কারো কারো ঘাড়ে চাপে। তুই যখন মাধব চক্রবর্তীর দেহে সেধিয়েছিলি, তখন বোধহয় তার একটুখানি প্রাণ ছিল, সেইটি তোকে পেয়ে বসেছে। আমি বললাম, তাতে কি হয়? সে বললে, মানুষ যেমন তখন নিজেকে চিনতে পারে না, আপনার লোককে চিনতে পারে না, আবোল তাবোল বকে, কটমট করে চোখ ঘুরোতে থাকে, আমাদেরও ঠিক তেমনি হয়। তাই তো তুই অমন করছিস, নিজেকে চিনতে পারছিস না, আমাদেরও চিনতে পারছিস না। ওগো, তবে আমার কি হবে? সে বললে, যেমন বিয়ে করব না বলে পালিয়ে এসেছিস, তেমনি ঠিক জব্দ। আমি বললুম, ওগো, আমি বাগেশ্বরীকে বিয়ে করব, আমাকে উদ্ধার করো। সে বললে, পথ হারিয়ে ফেলেছিস বুঝি, মুশকিল করলি দেখছি। এক কাজ কর, মাধব চক্রবর্তীর ওই কোচার খুঁড়োটা এই গাছের ডালে বেঁধে গলা একটা ফাঁস দিয়ে তুই ঝুলে পড়, তাহলেই সুরুত করে বেরিয়ে আসতে পারবি। আমি আঁতকে উঠে বললুম, ওরে বাপ রে, সে যে ফাঁসি, সে আমি পারবো না। সে বললে, ভয় কি? আমি তো কতবার ফাঁসি গেছি, তোর কোনো ভয় নেই, তুই ঝুলে পড়। আমি ভয় শিউরে উঠলুম, না গো না, সে আমি পারবো না, গলায় ফাঁসি দিতে কিছুতেই পারবো না। যেমন এই কথা বলা, সেই প্রথম কঙ্কালটা তার সেই কালো গর্তের মতো চোখ দুটোকে বন বন করে ঘুরিয়ে বললে, কি, তুই ফাঁসি দিতে পারবি না? আমরা হলুম গলায় ধরে, তুই আমাদের ঘরের ছেলে হয়ে এমন কথা বলিস যে ফাঁসি তোর যেতে ভয় লাগে?
কুলাঙ্গার কোথাকার! আমি কাঁচুমাচু হয়ে বললুম, কি করব, আমার যে ভয় করছে। সে দাঁতের দুপাটি কড়মড় করতে করতে বলল, ফের ওই কথা! এই বেলা ঝুলে পড়, নইলে তোর ভালো হবে না বলছি। আমি বললুম, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, আমি ফাঁসিতে ঝুলতে পারবো না, আমার ভয় করছে। সে আরো রেগে বললে, হতভাগা কোথাকার! দূর হ, আমাদের সামনে থেকে দূর হ! বলে সে তেড়ে আমায় মারতে এলো। দ্বিতীয় কঙ্কালটায় গিয়ে এসে বললে, রাগ করেন কেন খুড়োমশাই? ও হয়তো ক্যাংলা নয়, নইলে ফাঁসিতে ভয় পাবে কেন? খুড়োমশাই বললেন, কি, ক্যাংলা নয় ও? আমি 7 বছর টিকটিকি পুলিশে কাজ করেছি, কত বড় বড় ফেরার পাকড়াও করেছি, আমার ভুল হবে? শেষ কঙ্কালটায় গিয়ে এসে বললে, যখন সন্দেহ হচ্ছে তখন একবার পরখ করে দেখতে ক্ষতি কি দাদামশাই? দাদামশাই বললেন, আচ্ছা, পরীক্ষা হোক। বলে আমার দিকে ফিরে বললেন, কি হে, তুমি মাধব চক্রবর্তী না কাঙালি চরণ? আমি বললুম, আজ্ঞে, আগে তো জানতুম আমি মাধব চক্রবর্তী, কিন্তু তারপর থেকে মনে হচ্ছে কাঙালি চরণ। সে বললে, কাঙালি চরণ যদি হও, তুমি আমার অবাধ্য হয়েছ বলে তোমায় ফাঁসি দেবো আমরা, এই শ্মশানের এই গাছের ডালে। আমি বললাম, আজ্ঞে, আমি তবে মাধব চক্রবর্তী। সে বললে, বেশ, মাধব চক্রবর্তী বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে তোমার 3 বার সেলাম ঠুকে আমরা চলে যাব। আর যদি না পারি, তাহলে এইখানে তোমার ঘাড় মুটকে রেখে চলে যাব। ঘাড় মুটকে দেবেন? সর্বনাশ! এই বিদেশ বিভুঁইয়ে এই অচেনা জায়গায় এত রাত্রিতে নিজেকে কি করে প্রমাণ করব মশাই? না পারো, ঘাড়টি মটকে দেবো, শ্মশানের ভূত হয়ে থেকো। সত্যি বলছি। এই কথা শুনে আমি কেঁদে ফেললুম। তখন সেই দ্বিতীয় কঙ্কালটা এগিয়ে এসে বললে, কাঁদছো কেন? তোমার এমন কোনো চিহ্ন আছে যাতে প্রমাণ হয় যে তুমি মাধব চক্রবর্তী? আমি বললুম, আছে, এই দেখুন, আমার ডান হাতে একটা জরুলের দাগ আছে। সে হেসে বললে, ও প্রমাণ তোমাদের পুলিশের কাছে চলে, এখানে আমাদের কাছে চলে না। কোনো ভিতরের প্রমাণ দিতে পারো? আমি বললুম, আমার ভিতর কি আছে না আছে সেটা আমি জানি না মশাই। এই দেখুন না, আমার ভিতরে কাঙালিচরণ আছে কি মাধব চক্রবর্তী আছে, আমি তাই ঠিক ঠাহর করতে পারছি না। প্রথম কঙ্কালটা গম্ভীর স্বরে বলল, আগে, না না, মাধব চক্রবর্তী। সে বললে, শীঘ্রই প্রমাণ করো, নইলে ঘাড় মটকালুম। দ্বিতীয় কঙ্কালটা বলে, অমন ঘাবড়ে যাচ্ছ কেন? তোমার কি এমন কোনো গুণ নেই যাতে বোঝা যায় তুমি মাধব চক্রবর্তী? আমি বলে উঠলাম, হ্যাঁ, আছে বই কি, আমার একটা মস্ত গুণ আছে, আমি কবিতা লিখতে পারি। প্রথম কঙ্কালটি এসে বললে, তুমি কবিতা লিখতে পারো? নিজে লেখো না পরের কবিতা নিজের বলে চালাও? আমি বললাম, না, সম্পাদকরা ভয়ে ছাপেন না। সে বলল, ভয়ে ছাপেন না কিরকম? আমি বললুম, আমার কবিতা এত উচ্চ শ্রেণীর, একবার সে কবিতা ছাপলে পাঠকরা অন্য কবিতা আর পড়তেই চাইবে না, কাগজ ভর্তি করা তখন দায় হয়ে উঠবে। এ কথা এক সম্পাদক আমার নিজের মুখে বলেছেন। সে বললে, আচ্ছা, কই দেখি একটা কবিতা লেখো দেখিনি। আমি তখনই ওভারকোটের পকেট থেকে আমার পকেট বইখানা বার করলুম। আলো চাই একটা। সে বললে, দিচ্ছি আলো। বলে খানিকটা ধুলোবালি একত্র করে একটা ফু দিলে, আর অমনি আগুন জ্বলে উঠল। আমি সেই আলোয় বসে লিখতে লাগলুম। খানিকটা লিখেছি। সে বললে, কই কই, কি লিখলে পড়ো। আমি বললুম, এখনো যে শেষ হয়নি মশাই। সে বলল, কবিতার আবার শেষ আছে নাকি? যা লিখেছো পড়ো, ফাজলামি করতে হবে না। আমি সুর করে পড়লুম, পড়িয়ে বিপদে তারা হয়েছি মা দিশেহারা, উদ্ধারে দুঃখ কারা পার হতে মা জননী, শ্মশানে বসিয়া ডাকি, ভয়ে ঘোরে শিরো ঢাকি, খাবি খায় প্রাণ পাখি, শূন্য হেরি এ ধরণী। কোথা মোর গেহ খাঁচা, কোথা পিতা কোথা চাচা, এসো মা আমারে বাঁচা, দিয়ে তোর পা তরণী। এইটুকু শেষ হতেই সে বললে, ঢের হয়েছে, ঢের হয়েছে। এরকম গান তো আমি অনেক যাত্রায় জুরিদের মুখে শুনেছি। এ তোমার নিজের লেখা না, পুরনো একটা মুখস্থ ছিল, তাই লিখে শোনাচ্ছ। আমি বললাম, না মশাই, এ আমার নিজের রচনা, একেবারে টাটকা। এতে আপনি পুরনোর গন্ধ কোথায় পেলেন? দেখছেন না, একেবারে আধুনিক ধরনের লেখা। সে বললে, আমো, তোমায় আর জ্যাঠাপোটা করতে হবে না। পুরনো একটা গান চুরি করে নিয়ে আমায় ফাঁকি দেবে ভেবেছ? তা হচ্ছে না। দেখো তুমি কত বড় ওস্তাদ, আমার নাম দিয়ে একটা কবিতা লিখতে পারো। আমি বললুম, খুব পারি,
নাম দিয়ে অনেক কবিতা লিখেছি। তেলের নাম দিয়ে, ওষুধের নাম দিয়ে অনেক ভালো ভালো কবিতা আমার লেখা আছে। একবার একটা জুতার দোকানের কবিতা লিখে প্রাইজ পেয়েছিলাম। আপনার নামটা কি বলুন? আমি এখনই লিখে দিচ্ছি। সে বলল, আমার নাম জাদেল। লিখে ফেলো দেখি এই নাম দিয়ে একটা কবিতা চট করে, বুঝবো কত বড় বাহাদুর তুমি। আমি কাগজ পেন্সিল দিয়ে লিখতে শুরু করেছি মাত্র, সে বললে, কি লিখলে পড়ো হয়ে? আমিও বড় কবিতা দু চোখে দেখতে পারি না। আমি বললুম, বসাই, আর একটু সময় দিন। বলে আমি খসখস শব্দে লিখে ফেলতে লাগলুম। একবার একটু থেমেছি। সে আমার খাতার দিকে ঝুঁকে দেখে বললে, উফ, অনেকটা লেখা হয়েছে, এবার পড়ো। অগত্যা পড়লুম। রেল আছে, জেল আছে, আছে কত বেল, পাশে আসে ফেল আছে, আর আছে শুল, আর আছে শেল, ঢোল আছে, চোল আছে, আর আছে সরখেল, সবচেয়ে বড় হ্যায় জাদরেল, জাদরেল। পড়া শেষ হতেই সে চিৎকার করে বলে উঠল, বাহ বাহ, বেশ লিখেছ যে, বেশ লিখেছ হে। আর একবার বলো তো, আর একবার বলো তো। আমি আর একবার চিৎকার করে পড়লুম, রেল আছে, জেল আছে, ইত্যাদি। সে এবার বললে, ঠিক বলেছেন মশাই, আপনি কাঙালিচরণ নই। কাঙালিচরণের 14 পুরুষ এমন কবিতা লিখতে পারে না। মাধব চক্রবর্তী না হলে এই কবিতা কে লেখে? আমি বললুম, মশাই, আমার আর একটা কবিতা শুনবেন? এই খাতায় লেখা আছে, এই জয়পুর সম্বন্ধে। সে বলল, কই শোনাও তো দেখি। আমি তাড়াতাড়ি পকেট বইয়ের খাতা হাতড়ে কবিতাটি বার করে পড়তে শুরু করলুম। বস্তা বস্তা পুঞ্জ পুঞ্জ তীব্র হিম ঢেলে বোম মার্গে কেরোচিল শীতের পাহাড়, লেপ গদি বালাপোষ সর্ববর্ম ভেঙে কম্প এসে কাঁপাইছে শরীর হাড়। ঊর্ধ্ব ফনা ক্রুদ্ধ শতরাগিনীর কপলে কপলে ভীম হানিছে ছোবল, কিংবা কোন পিশাচিনী উন্মাদিনী সম তীক্ষ্ণধার ছুরিকায় করিছে কোতল, অথবা কি মেঘ দৈত্য ছড়ে সর্পানো। হঠাৎ একটা বীভৎস কোলাহল উঠল, ওরে, ক্যাংলাকে পাওয়া গেছে। আমি চমকে উঠে পড়া থামিয়ে চেয়ে দেখি, আমার সামনের কঙ্কাল তিনটে লাফাতে লাফাতে ডিগবাজি খেতে খেতে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি রাম রাম বলতে বলতে সেখান থেকে উঠে পড়লুম। এতক্ষণ রাম নামটা কেন যেন মনেই আসেনি, কে জানে। আমি রেল লাইনের বাঁধ ঠেলে উঠতে যাচ্ছি, এমন সময় দুটো কুলির সঙ্গে দেখা। তারা বললে, বাবু, আমরা খুঁজে বেড়াচ্ছি আপনাকে। আপনার গাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলেন? আমি আর কি বলবো, বললুম আমি ওইখানে হচ্ছিল কি না তাই একটু দেখছিলাম। তারা বললে, আপনার গাড়ি ঠেলে আমরা তো ওই দিকে নিয়ে রেখেছি, চলুন আপনাকে দেখিয়ে দিই। বলে তারা আমাকে গাড়িতে তুলে দিল। আমি গাড়িতে উঠে বললুম, হ্যাঁ রে, গাড়িতে আলো নেই কেন? সে বললে, বিজলি বাতি আছে, মেল গাড়ির সঙ্গে লাগিয়ে দিলে তবে জ্বলবে। আমি বললুম, আমাকে একটা বাতি দিয়ে যেতে পারিস, বকশিস দেবো। তাদের একজন ছুটে গিয়ে একটা বাতি এনে দিল। আমি সেইটা সামনে রেখে পকেট বই খুলে নিজের লেখা কবিতা পড়তে শুরু করব।